জিম্বাবুয়ে দলকে বলা হয় বাংলাদেশের বিপদের বন্ধু। কোনো দলের কাছে হেরে বাংলাদেশের অবস্থা যখন একেবারে নাজেহাল হয়, ঠিক তখনই ডাক পড়ে জিম্বাবুয়ে দলের। এবারও তাই হয়েছিল। গত এক বছরে সাদা পোশাকে বাংলাদেশ দলের নেই কোনো সাফল্য। ডাক পড়ে যায় বিপদের বন্ধু জিম্বাবুয়ে দলের। কিন্তু সেই জিম্বাবুয়ে দলই কিনা টেস্টে একেবারে নাকানি চুবানি খাওয়ালো বাংলাদেশ দলকে। কিন্তু এই হারের পেছনে কারণগুলো কি? সেই কারণগুলো নিয়ে আমি শ্রাবণ তৌহিদা হাজির হয়েছি আনটোল্ড স্টোরি উইথ শ্রাবণতে। সিলেট টেস্টে বাংলাদেশ দল প্রায় তরুণ একটি দল নিয়ে মাঠে নেমেছিল। প্রায় তরুণ এই কথাটি বলার পেছনে কারণটা হচ্ছে অভিজ্ঞ ক্রিকেটাররাও ছিলেন। ছিলেন মুশফিকুর রহিম, ছিলেন নাজমুল হোসেন শান্ত, ছিলেন মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক। এরা থাকার পরও কেন হারতে হবে বাংলাদেশ দলকে? এর উত্তর খোঁজার চেষ্টা করার আগে আপনাদেরকে ছোট্ট একটা স্ট্যাট দিতে চাই। জিম্বাবুয়ে দল টানা 10টি টেস্ট হেরে বাংলাদেশে খেলতে এসেছে। এমনকি তারা দেশের মাটিতে হেরেছে আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের কাছেও। এমন একটি দলের বিপক্ষে বাংলাদেশের এই হার যেন অভাবনীয়, অকল্পনীয় এবং একেবারে মেনে নেওয়ার মতো না, অবিশ্বাস্য যেটাকে বলা যায়। সিলেট টেস্টের এই পরাজয়ের পেছনে সবচেয়ে বড় দায়ভারটা নিতে হবে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের। 2 ইনিংস মিলে তিনি রান করেছেন 4-4, মাত্র 8, এবং আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে। তার দায় কিন্তু এড়ানোর কোনোভাবেই ওয়ে নাই। এমনকি আমি বাকিদের কথাও বলবো যে তাদেরকেও কিন্তু এই দায়টা নিতে হবে। 2 ইনিংস মিলে যদি আমরা দেখি, বাংলাদেশের হাফ সেঞ্চুরি হয়েছে মাত্র 3টি। করেছেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত এবং জাকের আলী অনিক। এছাড়া বাংলাদেশে আসলে তেমন কোনো আর বাড়তি পাওনা ছিল না ব্যাটিং এর ক্ষেত্রে। তবে বোলিং এ আমরা অবশ্যই বলতেই পারি যে এবারও আগের ইনিংসের মতো মেহেদী হাসান মিরাজ 5টি করে উইকেট নিয়েছেন, কিন্তু সেটি যখন বাংলাদেশ দলের সাফল্যের পেছনে কোনো স্টোরি তৈরি করতে পারেনি, তাহলে ব্যক্তিগত এই মাইলফলককে আমি কোনোভাবেই আসলে এখানে নিয়ে আসতে চাই না। এছাড়াও বলতে হয় যে গতকাল যেমনটি অনেক প্রশংসা করা হচ্ছিল নাজমুল হোসেন শান্তর, তিনি ধৈর্যের অনেক ভালো পরিচয় দিচ্ছিলেন গতকাল পর্যন্ত, কিন্তু আজকে যখনই তিনি খেলাটা শুরু করেছিলেন, শুরুতেই মুজরাবানির যে ইয়র্কার সেখানেই তিনি একেবারে নাজেহাল হয়ে গেলেন। সেই অবস্থায় দ্বিতীয় বলটিতেই বাউন্সারে তিনি হয়ে গেলেন আউট। অপরদিকে জাকের আলীর কথা বলতে পারি, তিনি আসলে ক্যারিয়ারের টানা 4টি টেস্টে হাফ সেঞ্চুরি করেছেন। এটা কিন্তু তার জন্য একটা রেকর্ড, অনবদ্য একটা রেকর্ড। কিন্তু দলকে জেতানোর পেছনে যদি এই রেকর্ডটা কাজ না করে, তাহলে সেটা নিয়ে আর বলবার কি বা আছে। এমনকি জাকের আলী আজকে যখন খুবই দৃষ্টিকটুভাবে হাসান মাহমুদকে একের পর এক স্ট্রাইক দিয়ে যাচ্ছিলেন, সেটা নিয়ে অবশ্যই বলবার আছে। কারণ হাসান মাহমুদের মতো একজন বোলারের ভুল করার অবকাশ অনেক বেশি ছিল। আমরা দেখেছি 35 রানের একটা পার্টনারশিপ হয়েছিল, যেখানে আসলে 12টি রান যুক্ত করেছেন হাসান মাহমুদ। কিন্তু সেটা আরো অনেক বেটার হতে পারতো যদি বোঝাপড়াটা এবং মাঠে বুদ্ধিদীপ্ত একটা খেলা হতো। আর মেহেদী মিরাজ আসলে বল হাতে সাফল্য পেলেও ব্যাটিংয়ে তিনি এবার কিছুই করতে পারেননি, আবারও তিনি ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের আজকের এই পারফরমেন্সে আমরা যদি একটু দেখি যে 7টি উইকেট পড়ে গিয়েছিল জিম্বাবুয়ের। স্কোর বোর্ডে যদি আরো কিছুটা রান থাকতো, তাহলে জয় অবশ্যই অসম্ভব ছিল না। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করার মতো বাংলাদেশ দলে নেই কোনো খেলোয়াড়। এ যেন অচেনা এক বাংলাদেশ দল। দলের প্রতি কারো যেন কোনো দায়িত্ব নেই। সবাই যেন নিঃশেষ হয়ে গিয়েছে, এমনটাই বডি ল্যাঙ্গুয়েজ। তবে কি বাংলাদেশ দলের সময় শেষ? এই প্রশ্নের উত্তর আসলে জিম্বাবুয়ে দল অলরেডি দিয়ে গিয়েছে। ভিউয়ার্স, আমি শ্রাবণ তহিদা আজকের মতো বিদায় নিচ্ছি আনটোল্ড স্টোরি উইথ শ্রাবণতে। দেখা হবে আবারও। টিল দেন স্টে গুড, স্টে হেলদি।